সম্পর্ক সুন্দর রাখার জন্য যেমন প্রয়োজন ভালোবাসা, তেমনি প্রয়োজন আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের অভাবে একটি সম্পর্কে আসতে পারে সন্দেহ, ইমোশনাল ডিপেন্ডেন্সি, এমনকি হতে পারে সম্পর্কে বিচ্ছেদ। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই আজকের এই পর্বে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের, এবং আজকের আমাদের আলোচ্য বিষয় হলো আত্মবিশ্বাস কিভাবে একটি সম্পর্ককে প্রভাবিত করে। এই বিষয়ের উপর কথা হবে যে অতিথির সাথে। তিনি হচ্ছেন রেজিনা পারভিন। তিনি একজন সাইকোথেরাপিস্ট এবং সাধারণ সম্পাদক প্রেরণা আপনার প্রতিষ্ঠান, এবং সেখানে আপনি সাধারণ সম্পাদক হিসেবে আছেন। স্বাগতম আপা আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আত্মবিশ্বাস নিয়ে আজকে আপনার সাথে কথা হচ্ছে আপা। প্রথমে একটু আত্মবিশ্বাসটা কি জিনিস সেটা যদি আমাদেরকে জানান। মূলত আমি বলবো যে একটা মানুষের চালিকা শক্তি হচ্ছে এই আত্মবিশ্বাস, যে আমাকে চালিয়ে নেয়। তো আমি যদি একটু পেছনে যাই যে আত্মবিশ্বাসের উৎপত্তি কোথা থেকে, এবং সেটা হচ্ছে যে একজন মায়ের গর্ভে যখন তার সন্তান থাকে তখন থেকে কিন্তু আত্মবিশ্বাস তৈরি হয়। এই জিনিসটা আমরা অনেক সময় মনে করি যে শারীরিক বিষয়গুলোই গ্রোথ হয় বাচ্চার মায়ের পেটে থাকতে, কিন্তু আসলে সেটা না। সেটার সাথে সাথে মানসিক বিষয়গুলোও কিন্তু তৈরি হতে থাকে। একেবারে 3-4 মাস থেকেই সে তখন উপভোগ করতে পারে বিষয়গুলো। তো এখানে কিভাবে হচ্ছে, বিষয়টা হচ্ছে যে মায়ের মানসিক স্বাস্থ্যটা যদি ভালো থাকে, তার যদি মনটা আত্মবিশ্বাসী থাকে, সে যদি ভালো মনোবল নিয়ে চলে, তাহলে কিন্তু সেই শিশুর আত্মবিশ্বাস এই যে তৈরি হবে কিন্তু এভাবেই। তখন সে কিন্তু ভালো আত্মবিশ্বাসী একটা শিশু জন্মাবে এবং ভবিষ্যতে সে ভালো একটা মানুষ হবে, আত্মবিশ্বাসী একটা ব্যক্তিত্ব নিয়ে সে বেড়ে উঠবে। শুধুই কি মাতৃগর্ভে থাকাকালে আত্মবিশ্বাসের মায়ের আত্মবিশ্বাস সেটাই কি প্রভাবিত করে, নাকি এর পরেও আরো বেশ কিছু ব্যাপার আছে জন্মের পরে অনেক অনেক কিছু আছে? তো ওটা হচ্ছে শুরুটা আমি বলছি যে এখানে অনেক কিছু ডিপেন্ড করে আত্মবিশ্বাসের। আর পরে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার যে চাইল্ড ডেভেলপমেন্ট, তার যে 0 থেকে 5 বছরের যে বিকাশের জায়গাটা, সেই ক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাস একেবারে সাথে সাথে চলে। আচ্ছা, কি রকম পরিবেশ তখন থাকলে বা বাবা মারা শিশুদের সাথে কেমন থাকলে একটা শিশু আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে? এটা যেটা আমি বলবো যে প্যারেন্টিং, আমরা জানি বিষয়টা। প্যারেন্টিং এর কিন্তু অনেক রকম আছে, পজিটিভ প্যারেন্টিং বা নেগেটিভ প্যারেন্টিং যদি বলি, বা ক্রিটিক্যাল প্যারেন্টিং, এই কথাগুলো আমরা ইউজ করি অনেক সময়। ক্রিটিক্যাল মানে কঠিন, তার মানে শাসনে বড় হওয়া শিশুরা কিন্তু আত্মবিশ্বাসী কম হবে। আমরা মনে করি ধমক দিলাম, সামনে এগিয়ে যাও, এটা করো, ওটা করো, কেন করছো না, কেন তুমি পারছো না, এই যে বলছি, এই কেন তুমি পারছো নাটা কিন্তু আত্মবিশ্বাসের নেগেটিভ দিক তৈরি হয়ে গেল। সে কিন্তু 2 পা হাঁটতে গেলে 3 পা পেছাবে। তার মানে ভয়, ভীতি, শাসন, অতিরিক্ত তাকে কিছু বার্ডেন দিয়ে দেওয়া, হয়তো তার উপরে অনেক কিছু দিয়ে দিলাম, লোডটা নিতে পারছে না, পড়া পারছে না কেন, রেজাল্ট ভালো হচ্ছে না কেন, এগুলো নিয়ে স্কুলিং, যখন বাচ্চারা শিশুরা স্কুলে যাচ্ছে সেই সময় টিচারের অতি শাসন হতে পারে। সেটা শুধু অভিভাবক না, যৌথ পরিবারে যদি অন্যরাও থাকে, চাচা, মামা, খালা, ফুপু, দাদা, দাদি, তাদেরও যদি অনেক সময় হয় যে ওল্ড এজে তারা হয়তো বুঝতে পারে না যে এখনের শিশুরা এমন কেন, তখন 2-একটা শাসন করে ফেলে, ওইটাও কিন্তু ইম্প্যাক্টটা এই শিশুটির মধ্যে পড়বে। আচ্ছা, তো তাহলে শাসন কি একদম করবে না? না, শাসন করবে, কিন্তু সেটা একটা স্ট্রাকচার থাকতে হবে, নিয়ম নীতি, একটা পরিবারে নিয়ম নীতি থাকতে হবে। শিশুটি কখন খাবে, কখন ঘুমাবে, কখন সে খেলতে যাবে, অবশ্যই একটা নিয়ম আছে। একটু আমাদেরকে যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেন যে ঠিক কী ধরনের নিয়ম নীতি বা শাসন একটি শিশুর আত্মবিশ্বাসের কোন জায়গায় হেল্পফুল এবং কোন জায়গায় আনহেল্পফুল? নিয়ম নীতি তৈরি হবে শিশুকে নিয়েই, ওর যে রুটিনটা তৈরি হবে, বাবা মা আলোচনা করেই করবে। আমি একটা রুটিন করে দিলাম, ডু ইট করে দিলাম, সেটা কিন্তু হবে না। ওর সাথে আলাপ করে, নেগোসিয়েশন যেটা আমরা বলি, ওর ওপিনিয়ন জানবো, ওর মত প্রকাশের স্বাধীনতা আমি দিব, তাকে একটা কমফোর্ট জোন দিতে হবে, যে এই বাবা মার সাথে ও কথা বলতে পারছে, হয়তো জিজ্ঞাসা করবে, শিশু চুপ করেই থাকছে কারণ ভয় পাচ্ছে। ভয় ছাড়া যে জায়গাটা, সেটা কিন্তু শিশুর মানসিক স্বাস্থ্যের একটা পজিটিভ একটা জায়গা, যেখানে আদর করা, সোহাগ করা, নিয়ম, যেমন বলছিলেন যে সন্ধ্যার পরে শিশু কখন ঘরে ফিরবে। আজান, আমরা যেটা করতাম যে আজান মানেই ঘরে চলে আসতো, ইভেন ছেলেরাও, খেলা, আমার ভাই
বা এদের দেখেছি যে নিয়ম মানে নিয়ম, মানে আমাদের ছেলেবেলাটা এটা ছিল, এখন কিন্তু ওটা অতটা নেই। কেন নেই এগুলোর অনেক বেশি বিশ্লেষণ আছে। এখন সকাল স্কুল করে সে যায় কোচিংয়ে, সেদিনই আমি একজনের রুটিন জানতে চাচ্ছিলাম, সেশনের কথা বলছি। তো দেখা গেল যে তার তো কোচিং আছে, তার এরপরে এটা আছে ওটা আছে, অনেক শিডিউল থাকে তার। তার একটু মানে বলে না রেস্ট নেওয়া, মানে একটু রিল্যাক্স টাইম কিন্তু নাই একেবারে। শুধুমাত্র রিল্যাক্স টাইম কখন, যখন সে মোবাইলটা হাতে পায়, মানে যেটা আমাকে বলছে একটু মোবাইলটা নিয়ে পায়, তাও দেখা গেল যে খুবই রেস্ট্রিকশন, মানে তার তো আসলে উপায় নেই এটা ছাড়া, মানে এভাবেই তার সব চলছে। তাহলে ওর মানে তার তো রিক্রিয়েশন হচ্ছে না একটু বাবা মার এটা একটা সাথে। বাস্তবতা যে তার একটা ব্যস্ত স্কেজুয়াল আছে প্রতিদিনের জন্য, কিন্তু তার মধ্যেও কিছু নিয়ম শৃঙ্খলাও থাকতে পারে যেটা সে তার প্যারেন্টসের সাথে ডিসকাস করে তার জন্য ক্রিয়েট করতে পারে। সেটাই, মানে বেড়াতে যাওয়া এটাও কিন্তু ওই একটা শিডিউলের পার্ট। হয়তো প্যারেন্টের এটা একটা ডিউটি যে আমরাও ব্যস্ত, আমার সন্তানও ব্যস্ত, ঠিক আছে উইকেন্ডে আমরা কোথাও একটু যাব, ওকে জিজ্ঞেস করতে পারি তুমি কোথায় যেতে চাও, কোথাও একটু ঘুরতে চাই বা একটু খেতেই যাই, এটা করে প্যারেন্টসরা, চর্চা এগুলো করে, কিন্তু গ্যাপ আছে অনেক সময়। আবার মোবাইল বা ডিভাইসের কারণে এখন তো কোনো নিয়মই নেই, লুকিয়ে লুকিয়ে মোবাইল সারা দেখছে, সারা রাতই মোবাইল নিয়ে, এগুলো কমপ্লেনও আমরা পাচ্ছি যে সারা রাত সে মোবাইল দেখছে, রাত জেগে থাকছে, দিনে ঘুম থেকে উঠতে পারছে না, স্কুল ফেল করছে। তো এখানে তো অনিয়ম। তো এই যে মোবাইলটা দিয়ে দিচ্ছি বা নিয়ে নিচ্ছে, ওরা যে এই চর্চায় চলে যাচ্ছে, পরে এসে কমপ্লেন করা হচ্ছে যে আমার সন্তান তো সারাক্ষণ ডিভাইস নিয়ে থাকে, কি করে, মানে আমি না দিলে সে ভাঙচুর করে, হ্যাঁ এরকম জিনিসপত্র ভেঙে দিচ্ছে, ইভেন বাবার মোবাইলই ভেঙে দিবে, কেন দিবা না।